প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন কেন, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। সাম্প্রতিক সময়ে আমাদের এই উপমহাদেশের পরিস্থিতি সত্যিকার অর্থে খুব একটা ভালো ঠেকছে না। আপনি যদি আমাদের বাংলাদেশের পাশে মিয়ানমারের কথা বলেন, ভারতের কথা বলেন, ওদিকে ভারতের ওপারে পাকিস্তানের কথা বলেন, আবার পাকিস্তান লাগোয়া ইরানের কথা বলেন, ইরান ইসরায়েল যুদ্ধ হয়ে গেল সাম্প্রতিক সময়, এবং ভারত পাকিস্তান যুদ্ধ হয়ে গেছে এবছরই। 4 দিনের একটা যুদ্ধ হয়েছে গত মে মাসে। মিয়ানমার বিচ্ছিন্নতাবাদীদের সাথে যুদ্ধ করে চলেছে। বাংলাদেশ এখনো পর্যন্ত কোনোভাবে টিকে আছে, কিন্তু সত্যিকার অর্থে কতটুকু টিকে থাকে বা কতক্ষণ টিকে থাকে, যুদ্ধের বাইরে থাকে, আজকে এই প্রশ্নগুলা বাংলাদেশের সাধারণ মানুষ এগুলো উপলব্ধি করেও কিনা আমি জানি না, বিশেষজ্ঞরাও এগুলো উপলব্ধি করে কিনা জানি না। যে কোনো সময় বাংলাদেশকে কেন্দ্র করে একটা যুদ্ধ বেঁধে যেতে পারে, এটি আমি বেশ অনেকদিন যাবতই বলে আসছি, বাড়তে পারে। কারণটা হচ্ছে যে ভারত এবং পাকিস্তান একে অপরের প্রচন্ড বৈরী দুটো রাষ্ট্র। সেই বৈরী রাষ্ট্র, ভারতের বৈরী রাষ্ট্র, ভারতের বিরুদ্ধ রাষ্ট্র, ভারতের শত্রু রাষ্ট্র পাকিস্তান, সেই পাকিস্তানের সাথে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের যে দহরম মহরম যে সম্পর্ক, এই সম্পর্কটা কিন্তু একটা ভিন্ন উচ্চতায় উঠে গেছে। দুদিন আগে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশে সফর করে গেলেন, এবং এই সফরটা বলতে পারেন যে একটা হাই ভোল্টেজ সফর। প্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী লেভেলে সেই জায়গা থেকে, এবং শুধু তাই নয়, সফরের চিত্রটা যদি দেখেন, বিগত সময়ে যে বাংলাদেশে যে সরকার ছিল, সেই সরকার বিরোধী যে গোষ্ঠীটি, আমি এটাকে একযোগে বলি ফ্যাসিবাদ বিরোধী গোষ্ঠী, এই ফ্যাসিবাদ বিরোধী গোষ্ঠীর সকলের সাথে পাক উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বৈঠক করেছেন। এখানে বিএনপি বাদ যায়নি, জামাত বাদ যায়নি, এনসিপি বাদ যায়নি, দলীয়ভাবে তাদের সাথে তো বৈঠক করেছেনই, সাথে দুই দলের দলীয় প্রধানের বাসায় পর্যন্ত গেছেন। বিএনপি প্রধান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন। জামাত প্রধান ডক্টর শফিকুর রহমানের সাথে তার বাসায় গিয়ে সাক্ষাৎ করেছেন। আর সরকারের সাথে তো দফায় দফায় বৈঠক করেছেন। 6টি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। যেটি হোক না কেন, সম্পর্কটা বেশ গভীর। এই গভীর সম্পর্ককে নিয়ে ভারত তীক্ষ্ণভাবে নজর যে রাখছে, তাতে নিশ্চয়ই কোনো সন্দেহ নেই। কারণ ভারত পাকিস্তান সম্পর্ক কোন জায়গায়, এটি বিশ্লেষণ করবারও কিছু নেই, একটি শিশু বোঝে। এরই মধ্যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং গতকালকের এক অনুষ্ঠানে দীর্ঘস্থায়ী যুদ্ধের সিগন্যাল দিলেন। অর্থাৎ তার কথায় উঠে এলো যে ভারত একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রস্তুতি সম্পন্ন করেছে বা চলমান আছে। পহেলগাঁও সন্ত্রাসকে কেন্দ্র করে ভারত পাক সংঘাতের রেশ এখনো পুরোপুরি কাটেনি। এরই মাঝে ভারতীয় সেনাবাহিনীকে প্রস্তুত হওয়ার বার্তা দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তার বার্তা, বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে দেশের সেনাবাহিনীকে সব রকম চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে, তা সে স্বল্প মেয়াদের হোক বা টানা 5 বছর চলা যুদ্ধ হোক। বুধবার মধ্যপ্রদেশের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, বর্তমান সময়ে যুদ্ধ ভীষণ আকস্মিকভাবে শুরু হয়, ফলে কবে যুদ্ধ শুরু হবে এবং তা কতদিন ধরে তা চলবে কেউ আগাম বলতে পারে না। যুদ্ধ 2 মাস, 4 মাস, 1 বছর, এমনকি 5 বছর পর্যন্ত চলতে পারে। ফলে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে আমাদের প্রস্তুত থাকা উচিত। তবে এই ধরনের পরিস্থিতিতে ভারতের নীতি স্পষ্ট করে রাজনাথ বলেন, ভারত কখনো কারো জমি দখল করতে চায় না, কিন্তু কেউ যদি আমাদের উপর আক্রমণ করে, সেক্ষেত্রে ছেড়ে কথা বলার পাত্র আমরা নই। আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে নিজেদের রক্ষা করতে প্রস্তুত। এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দেশের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল
অনিল চৌহান, বিমান বাহিনী প্রধান এপি সিং, নৌবাহিনী প্রধান দীনেশ ত্রিপাঠী, তাদের উপস্থিতিতে অপারেশন সিঁদুরের ঢালাও প্রশংসা করেন রাজনাথ। ভারত সাম্প্রতিক সময়ে বেশ খানিকটা আসলে প্রস্তুতি নিচ্ছে যে পাক ভারত যে যুদ্ধ হয়েছে মে মাসে, সেটি খুব সংক্ষিপ্ত যুদ্ধ ছিল এবং এখনো পর্যন্ত যুদ্ধ বিরতিতে আছে ভারত এবং পাকিস্তান। যুদ্ধটা কিন্তু শেষ হয়নি এবং এই যুদ্ধটা যে কোনো সময় আবার শুরু হতে পারে এবং প্রতিরক্ষামন্ত্রী বলেছেন যে যুদ্ধ কখন কিভাবে শুরু হয় কেউ বলতে পারে না, আকস্মিক শুরু হয়ে যেতে পারে এবং এটি কতদিন স্থায়ী হবে সেটাও বলতে পারে না। ভারত সেই জায়গায় যুদ্ধ প্রস্তুতি নিয়ে বসে আছে, কারণ ইতিমধ্যে পাক সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির মার্কিন যুক্তরাষ্ট্রের মাটি থেকে ঘোষণা দিয়েছিলেন, হুঙ্কার দিয়েছিলেন যে অর্ধেক পৃথিবীকে নিয়ে তারা মরবে। আবার পাকিস্তান আইএসপিআর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী একটি ব্রিটিশ গণমাধ্যমে হুঙ্কার দিয়েছিলেন, আক্রমণাত্মক হুঙ্কার, এবং সেটি বাংলাদেশকে ট্যাগ করে। সেটি কিন্তু বাংলাদেশের জন্য নিদারুণ উদ্বেগের বিষয়। আজকে পাকিস্তানের ফাঁদে পড়ে বাংলাদেশ যদি কোনো একটা ঝামেলায় পড়ে যায়, আমি বললাম যে এর মধ্যে আমাদের আশপাশের প্রায় সব দেশ, আশপাশের যেগুলো উল্লেখযোগ্য দেশ, যেগুলো মোটামুটি বড় দেশ, ভারত, পাকিস্তান, মিয়ানমার, প্রায় সবাই যুদ্ধে জড়িয়ে গেছে। আবার পাকিস্তানের পাশে ইরান যুদ্ধে জড়িয়ে গেছে, আবার আফগানিস্তানে যুদ্ধ জড়িয়ে গেছে এবং পাকিস্তানের অভ্যন্তরীণ যুদ্ধ চলমান। বাংলাদেশে একটা সরকার পরিবর্তন হয়েছে এবং সরকার পরিবর্তন হয়ে একটা অস্থিতিশীল ব্যবস্থা বিদ্যমান। এই অস্থিতিশীল ব্যবস্থা, যুদ্ধ যদিও শুরু হয়নি বা যুদ্ধ চলছে না, কিন্তু বাংলাদেশে চরম অস্থিরতা চলছে। এই অস্থিরতার আবহে এই অঞ্চলে আবার যদি একটা নতুন যুদ্ধের উদ্ভব হয়, কিন্তু এই যুদ্ধের উদ্ভব হওয়ার শঙ্কা থেকেই প্রতিরক্ষা মন্ত্রী স্বয়ং রাজনাথ সিং তাদের সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বললেন। মন্ত্রী রাজনাথ সিং কেন? নিশ্চয়ই কোনো আলামত আছে, নিশ্চয়ই কোনো তথ্য আছে, নিশ্চয়ই পাকিস্তান কর্তৃক কোনো তথ্য উপাত্ত আছে, যার দরুন প্রতিরক্ষা মন্ত্রী স্বয়ং বলছেন যে আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে এবং সেটি দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য। এই অঞ্চলে কি তাহলে একটা দীর্ঘস্থায়ী যুদ্ধের খপ্পরে পড়বে? ওদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তো ষড়যন্ত্র করবার জন্য রেডি আছে। সাম্প্রতিক সময়ে ভারতের সাথে আপনারা সম্পর্ক দেখছেন, সেই জায়গায় আমরা কিন্তু চরম একটা রিস্কের মধ্যে আছি। আমরা নিশ্চয়ই পর্যবেক্ষণ করছি এবং দেখছি যে যুদ্ধটা আসলে শুরু হয় কিনা, কিংবা আমরা কোনো একটা দুর্ঘটনার মধ্যে পড়ে যাই কিনা। আরেকটি বিষয় যে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শুধুমাত্র পাকিস্তানকে লক্ষ্য করে এমন কথা বলেছেন এমনটা কিন্তু নয়। এর মধ্যে পরিবর্তিত বাংলাদেশও আছে। পরিবর্তিত বাংলাদেশ বিশেষ করে ভারতের উত্তর পূর্বাংশের রাজ্য, এই রাজ্যগুলোকে নিয়ে কোনো ধরনের ঘটনা কেউ ঘটাতে চায় বাংলাদেশকে ব্যবহার করে, ভারত কিন্তু ছেড়ে দেবে না। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং গতকালকের বক্তব্যে এটাই বলেছেন যে আমরা কারো জমি দখল করব না, কিন্তু আমাদেরকে যদি আক্রমণ করা হয় তাহলে কিন্তু আমরাও ছেড়ে দেব না, এই হুঁশিয়ারি কিন্তু দিয়েছেন। কাজেই আমাদেরকে সতর্ক থাকতে হবে। সরকার সমর্থিত কিংস পার্টি এনসিপি নেতারা এরই মধ্যে ঘোষণা করেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। এনসিপির আহ্বায়ক নির্বাচন নিয়ে সন্দেহের কথা জানিয়েছেন, যদি নির্বাচন করতে হয় তাহলে নতুন সংবিধান আগে করতে হবে। আর এক মিত্র জামাত পিআর পদ্ধতি আর সংস্কার ছাড়া নির্বাচন হতে দেবে না। নির্বাচনের জন্য উন্মুখ হয়ে থাকা বিএনপি এগুলোকে দেখছে ষড়যন্ত্র হিসেবে। ঠিক এমন সময় অসমর্থিত সূত্রের বরাতে প্রকাশিত একটি প্রতিবেদনের বরাত দিয়ে বিএনপির মহাসচিব ভোট বানচালের চেষ্টার দায়ে অভিযুক্ত করলেন আওয়ামী লীগকে। তিনি বলেছেন, আওয়ামী লীগ নির্বাচন বানচালের জন্য টাকা ঢালছে। প্রশ্ন হলো, আওয়ামী লীগ যদি নির্বাচন বানচালের জন্য টাকা ঢালে আর এনসিপি জামাত যদি নির্বাচন না চায়, তাহলে কি আওয়ামী লীগের মিত্র হয়ে গেছে এই দুটি দল, নাকি আওয়ামী লীগের টাকায় সরকার সমর্থক দল দুটি নির্বাচন না হওয়ার জন্য লড়ছে?
কিংস পার্টি এনসিপি সহ সরকারের মিত্রদের ভূমিকায় যেখানে নির্বাচন পরিণত হচ্ছে মরীচিকায়, বিএনপি মহাসচিব তখনও পড়ে আছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিয়ে। প্রশ্ন উঠেছে, এক বছরে একের পর এক রাজনৈতিক ভুলের আরো একটি নতুন ভুল কি জনাব ফখরুল জন্ম দিলেন? ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ যেভাবে ভণ্ডুল হয়েছিল, বিএনপি কি তেমনি আরেক বাস্তবতার মুখোমুখি? আওয়ামী লীগের জুজু দেখে কি বদলানো যাবে নির্বাচন নিয়ে সরকারের মিত্রদের টালবাহানা? চলুন যাওয়া যাক বিশ্লেষণে। এসলাম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ সম্প্রতি দিল্লি গিয়ে শেখ হাসিনার সঙ্গে গোপন বৈঠক করে তাকে ২৫০০ কোটি টাকা দিয়েছেন বলে সূত্রবিহীন একটি প্রতিবেদন প্রকাশ করেছে নয়াদিগন্ত। পত্রিকাটির দাবি, আওয়ামী লীগকে আবার ক্ষমতায় ফেরাতে এই টাকা দেয়া হয়েছে। দ্বিতীয় কিস্তিতে আরো ২০০০ কোটি টাকা দেওয়া হবে নভেম্বরে। ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারত সরকারের কড়া নিরাপত্তায় অত্যন্ত সুরক্ষিত আশ্রয় আছেন শেখ হাসিনা। তবে নয়াদিগন্তের প্রতিবেদনে সাইফুল আলম কোন পথে কিভাবে শেখ হাসিনার কাছে গেছেন, কি নিয়ে আলোচনা করেছেন, সবকিছু উল্লেখ করা হয়েছে সময় ধরে ধরে। এমন পুঙ্খানুপুঙ্খ বিবরণ বাংলাদেশের ভেতরের কোনো ঘটনা নিয়েও দেয়া প্রায় অসম্ভব। নয়াদিগন্তের বিবরণ সত্যি ধরে নিলে বলতে হবে, ভারতের অভ্যন্তরের রাষ্ট্রীয় পর্যায়ের নিরাপত্তা পরিস্থিতিও অত্যন্ত নাজুক। দেশের ভেতরকার খুঁটিনাটি সবকিছু বের করে ফেলার সুযোগ রয়েছে বিদেশি সংবাদ মাধ্যমের। নয়াদিগন্তের প্রতিবেদন প্রকাশের দিনে একই অভিযোগ তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে ২৭শে আগস্ট এক অনুষ্ঠানে তিনি বলেন, নির্বাচন বন্ধে শেখ হাসিনাকে ২৫০০ কোটি টাকা দিয়েছে এসলাম। দিল্লিতে বসে তিনি ২৫০০ কোটি টাকা দিয়েছেন এবং পরিকল্পনা করেছেন কিভাবে ওই টাকা ব্যবহার করে তারা বাংলাদেশে নির্বাচন বন্ধ করবেন এবং হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনবেন। দর্শক, মির্জা ফখরুল নির্বাচন বানচালের জন্য আওয়ামী লীগের চক্রান্তের অভিযোগ তুললেও একই অনুষ্ঠানে তার বাকি বক্তব্য ছিল পুরোপুরি বিপরীত। আবার মাত্র কয়েক মাস আগে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে সোচ্চার বিএনপি মহাসচিব এখন বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নেওয়ার ৩ মাসের মধ্যে নির্বাচন দিলে দেশ সংকটের মুখে পড়তো না। আবার গত জুনে লন্ডন বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সমঝোতার পর উল্লাসে ফেটে পড়েছিল বিএনপি। প্রশ্ন হলো, এর মাত্র ২.৫ মাস না পেরোতেই কেন হতাশায় ভেঙে পড়ছে দলের মহাসচিব? কিংস পার্টি সহ সরকারি মিত্ররা যেখানে ভোট বানচালের পরিষ্কার হুঁশিয়ারি দিচ্ছে, তখন তিনি কেন দায় দিচ্ছেন আওয়ামী লীগের উপর? সূত্রবিহীন তথ্যকে সামনে এনে প্রকৃত সংকটকে কেন আড়াল করার চেষ্টা করছেন? শেখ হাসিনা সরকার পতনের বর্ষপূর্তিতে ৫ই আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। একই দিনে বিএনপির সঙ্গে সমঝোতা মেনে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ঘোষণাও দেন তিনি। এতে মাথায় কিংস পার্টি, এনসিপি এবং জামাতের বাস পড়ে। ধাক্কা সামলে প্রায় এক সপ্তাহ দুটি দলের নেতারা অবাস্তব কিছু শর্ত হাজির করেন, পরিষ্কার জানিয়ে দেন এগুলোর বাস্তবায়ন ছাড়া ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না। তাদের সঙ্গে গত কিছুদিনে যোগ দিয়েছে সরকার আরো কিছু ছোট ছোট মিত্রদল। রাজধানীতে ১২ই আগস্ট এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন দলের মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা সরাসরি উড়িয়ে দিয়ে বলেন, ইলেকশনের ডেট ঘোষণা করা হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। এরপর থেকে এনসিপির শীর্ষ নেতারা সমস্যারে একই কথা বলে যাচ্ছেন। সবশেষ দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ২৬শে আগস্ট মালয়েশিয়ায় বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না। কারণ জানিয়ে তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচন, যেটা গণপরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আমরা মনে করি এর বাইরে কোনো নির্বাচন হবে না। আমার কাছেও মনে হচ্ছে না সেটা বাস্তবিক হবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের বিরুদ্ধে জামাতকেও পাশে পাচ্ছে এনসিপি। দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ১১ই আগস্ট সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দেন। প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, সংসদে উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে ভোটের ব্যাপারে আমরা একমত হয়েছি, কিন্তু আমাদের দাবি হচ্ছে পিআর হতে হবে উচ্চকক্ষ ও নিম্নকক্ষে। সেই ইস্যুতে আমরা আন্দোলন করব। এটার কারণ হচ্ছে
54 বছরের নির্বাচনের পদ্ধতিতে আমরা দেখেছি এখানে ফেয়ার ইলেকশন কখনো নিশ্চিত করা যায়নি। 2 সপ্তাহ পরে আরো খোলাখুলি অবস্থান জানিয়ে দেয় জামাত। সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের 26শে আগস্ট ঢাকায় এক অনুষ্ঠানে বলেন, সংস্কার ছাড়া নির্বাচন দেশকে আবারও ফেসিবাদের দিকে নিয়ে যাবে, তাই সংস্কার ছাড়া আগামী নির্বাচন হতে দেয়া হবে না। এনসিপি জামাতের মিত্ররাও ধীরে ধীরে সরব হচ্ছেন নির্বাচনের বিরুদ্ধে। সংবাদ মাধ্যমে প্রতিদিনই আসছে তাদের বক্তব্য। টকশোতে চলছে ভোটের সোচ্চার বিরোধিতা। খেলাফত মজলিস সহ সমমনা কয়েকটি দল 27 আগস্ট বৈঠক শেষে জানায়, জুলাই সনদের অবশ্যই আইনি ভিত্তি পেতে হবে এবং এই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন হবে। তা না হলে জনগণ নির্বাচন মেনে নেবে না, সমমনা ইসলামী দলগুলোর কাছেও গ্রহণযোগ্য হবে না। এমন পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন ভেঙে যাচ্ছে বিএনপির। তবে গত 1 বছরের ধারাবাহিকতায় সরকারের মিত্রদের বিরুদ্ধে কঠোর অবস্থানও নিতে পারছে না তারা। এই কারণে আবারও আওয়ামী লীগের জুজু দেখাতে হচ্ছে বিএনপি মহাসচিবকে। দর্শক, গত বছরের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 3 মাসের মধ্যে একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেছিল বিএনপি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই প্রস্তাব দেওয়া হলেও তিনি গায়ে মাখেননি। সেই সময় রাজনৈতিক বাস্তবতায় বিষয়টি নিয়ে চাপও দিতে পারেনি বিএনপি। শেষ পর্যন্ত তারা এবছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি তোলে। বিষয়টি নিয়ে সরকারের মৃদু আশ্বাসও পাওয়া গিয়েছিল, তবে যমুনার জলের মতোই সে আশ্বাস যথারীতি ভেসে যায় বঙ্গোপসাগরে। বিএনপি মহাসচিব 10 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর ছিলেন উল্লাসিত। হাসি ভরা মুখে তিনি সাংবাদিকদের জানান, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করার উদ্যোগ নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, প্রধান উপদেষ্টা সহ সেখানে যারা ছিলেন তারা অতি দ্রুত একটি নির্বাচন দেওয়ার ব্যবস্থা করছেন। প্রধান উপদেষ্টা এও বলেছেন, ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন দেওয়ার জন্য তারা কাজ করছেন। জনগণের প্রত্যাশা এবং প্রয়োজনীয় সংস্কার করে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে সরকার। তবে বিএনপি মহাসচিবের হাসি মাখা মুখ মলিন হতে সময় লাগেনি। পরের কয়েক মাসে বিএনপিকে দেখা যায় ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে প্রকাশ্যে সোচ্চার হতে। জুনের 7 তারিখেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী। এর মাত্র 5 দিন পরই লন্ডন বৈঠক বদলে দেয় বিএনপির অবস্থান। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে বেশ কিছু যদি কিন্তুর ভিত্তিতে ফেব্রুয়ারিতে ভোটের সমঝোতায় নতুন উল্লাসে ফেটে পড়ে বিএনপি। এবার সেই উল্লাসও মলিন হতে চলেছে। বিএনপি মহাসচিব 27 আগস্টের আলোচনায় আওয়ামী লীগের চক্রান্তের অভিযোগ তুললেও সামগ্রিক পরিস্থিতি নিয়ে হতাশা ছিল স্পষ্ট। সরকারের মিত্র দলগুলোর দিকে ইঙ্গিত করে বলেন, দুর্ভাগ্যজনকভাবে কিছু রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলছে। এমন দাবি তুলছে যার সঙ্গে বাংলাদেশের মানুষ পরিচিত নয়। জামাত এনসিপিকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতি নির্বাচনের বিষয়টি বুঝতে সময় লাগবে, এটা মানুষকে বোঝানো খুব কঠিন। আবার কাকে ভোট দেওয়া হচ্ছে সেটা জানা যাবে না, অথচ এসব বাস্তবায়নে অনেকে কথা বলছেন এবং হুমকি দিচ্ছেন। আলোচনায় বিএনপি মহাসচিবের মুখে দেখা যায় পরিষ্কার হতাশার ছাপ। আক্ষেপ নিয়ে বলেন, 5 আগস্টের 7 থেকে 8 দিন পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে 3 মাসের মধ্যে নির্বাচনের দাবি তুলেছিলেন। এ নিয়ে তাকে অনেক সমালোচনাও সহ্য করতে হয়েছিল। অথচ 3 মাসের মধ্যে জাতীয় নির্বাচন হলে এখনকার বেহাল অর্থনীতি দেখতে হতো না। নির্বাচিত সরকার ম্যান্ডেট ও জনগণকে সঙ্গে নিয়ে অপশক্তিকে উড়িয়ে দিতে পারত। গণতন্ত্রের পক্ষে শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে সরকারের ভিতরের একটি মহল সচেতনভাবে চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। প্রশ্ন হলো, 3 মাসের মধ্যে ভোটের প্রস্তাব থেকে কেন সরে গেল বিএনপি? আবার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি কেন এক ধাক্কায় বদলে গেল লন্ডন বৈঠকে? বিএনপি মহাসচিব এখন যে আক্ষেপ করছেন তার দায় কি শুধু প্রতিপক্ষের? রাজনীতির মাঠে গোল দেওয়ার ব্যর্থতার দায় বিএনপি শুধু অন্যের ঘাড়ে চাপিয়ে কি দায়মুক্ত হতে পারবে? দিল্লিতে আওয়ামী লীগের দিকে আঙ্গুল তাক করে দেশের ভিতরের আসল প্রতিপক্ষকে কিভাবে সামাল দেবে বিএনপি? এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী